জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফর সঙ্গে বিএনপি, জামাত, এনসিপির 6 নেতা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন কাছাকাছি আনছে ইসলামী দলগুলোকে। রাজপথ থেকে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয়, সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মাধ্যমিকের বইও আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাবে 3 বিতর্কিত নির্বাচন। সঠিক ইতিহাস উপস্থাপনার তাগিদ। এবং যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। মাইলস্টোন আখ্যা নেতাদের দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে শান্তি ফেরার আশা। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ছাত্র সংসদে নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেন তারা। আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে। যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝে প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজো কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন। তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কী কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ
বিগ ব্রাদারলি অ্যাটিচিউড আমাদের থাকবে না, এটা আমির জামাত বলেছেন, এবং আমরা এটা আচরণে এটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক সম্মেলন করে বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামাতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার সহ 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানভীর রুপলের রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিয়ারের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের তৃতীয় বৈঠকও ফলশূন্য। বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু ছাড়তে তো হবে। সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না, তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটাই মুহূর্তে আমরা আসলে ফিক্সড পজিশনে এখনো যাই নাই। একসাথে একীভূতকরণ হবে কিনা, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা কোনো নীতির সহায়তা পায়নি সেসব শিল্প ও উৎপাদক প্রতিষ্ঠানকে অগ্রাধিকারে রেখে এবারও নির্বাচনের আগে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 30 জুন পর্যন্ত ঋণের ওপর শতকরা 2% হারে নগদ জমা দিয়ে এই সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে রাজনীতি বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেওয়া যেন প্রাধান্য না পায় পুনঃতফসিলের আড়ালে। বাংলাদেশ ব্যাংক বলছে আগের আমলের মতো রাজনৈতিক মাপকাঠি প্রাধান্য পাবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। কখনো কোভিড, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি, অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়েছে অনেক কারখানা, ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ, টেকনাফের কায়সার হামিদ, সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায়। 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়েছি, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে। অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত। যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে। মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে, কখনো জ্বালানি, কখনো পরিবহনের
পরিবহনের খরচের নামে অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে। অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল। কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভালো ব্যবসায়ী না, দুষ্টু ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত। অগ্রগতিটাও যাতে মনিটর করা হয়, সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা, তার কলকারখানা সে চালু করছে কিনা, নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে। বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন। পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না, মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার। প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে। এবারের নীতির আওতায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে। 300 কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করছেন বাসের চালক, সুপারভাইজার ও সহকারীরা। এতে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে শিরোল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটে চলাচলকারী যেসব বাস সেগুলো বন্ধ রয়েছে। তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস মাত্র চলাচল করছে এবং হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা যেটি অভিযোগ করছেন, তারা আগে থেকেই টিকিট সংগ্রহ করে রেখেছিলেন, কিন্তু এইসব বাস কর্তৃপক্ষ তাদেরকে আসলে এই বাস বন্ধের বিষয়টি জানায়নি, যার কারণে তারা সকালে এসেছেন, কিন্তু আসার পর কাউন্টারগুলো বন্ধ দেখতে পেয়েছেন এবং তারা ভোগান্তিতে পড়েছেন। এখন তারা বিকল্প উপায়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন যে একটি মাত্র বাস চলার কারণে সেটিও সম্ভব হচ্ছে না, তারা অন্যান্য পরিবহনে যাওয়ার চেষ্টা করছেন। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেটি বলছেন যে বাস চালক, সুপারভাইজার এবং সহকারী দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি করা হয় না এবং আমরা যতটুকু জানতে পেরেছি একজন বাস চালক তিনি 1100 থেকে 1200 টাকা পান, একজন সুপারভাইজার 500 টাকা পান এবং একজন সহকারী একটি ট্রিপের জন্য 400 টাকা পান। তারা এই টাকা বৃদ্ধির দাবি করছে। তারা বলছেন যে একজন বাস চালক ন্যূনতম 2000 টাকা তারা দাবি করেছেন এবং অন্যান্য ক্ষেত্রে সুপারভাইজারের ক্ষেত্রে 700 এবং যারা সহকারী রয়েছে তাদের ক্ষেত্রে 600 টাকা দাবি করেছেন। তবে বাস মালিকরা এখন পর্যন্ত 100 টাকা করে বৃদ্ধি করার তারা একমত পোষণ করেছেন, কিন্তু এখানে বাস চালক, সুপারভাইজার এবং যারা সহকারীরা রয়েছেন তারা সেটি মানছেন না। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা যেটি বলছেন যে তারা দফায় দফায় বাস মালিকদের সাথে বসেছিলেন, কিন্তু তারা 100 টাকার বেশি বৃদ্ধি করতে রাজি নয়। সে কারণে আসলে এই যে বারবার বাস বন্ধের ঘটনা ঘটছে। আমরা যেটি জানি যে এই চলতি মাসের 7, 8 এবং 9 তারিখ এবং গত আগস্ট মাসের 23 তারিখেও এই বাস ধর্মঘট শুরু হয়েছিল এবং তখন বাস পরিবহনের মালিকদের সাথে তারা দফায় দফায় আলোচনায় বসেছে, কিন্তু সেক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। এবং এখানকার যারা সুপারভাইজার রয়েছেন, যারা চালক রয়েছেন, যারা সহকারী রয়েছেন তারা বলছেন যে এবার তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটি অনির্দিষ্টকাল পর্যন্ত করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়েও আসছে পরিবর্তন। নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে এনসিটিবি। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। এছাড়া 2014, 18 এবং 24 সালের বিতর্কিত নির্বাচন স্থান পাচ্ছে বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাসের বয়ান ও বিষয়বস্তুর নির্মোহ উপস্থাপনা জরুরি।
বিগত কয়েক বছরে প্রাথমিক ও মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়েও যুক্ত হয়েছে নানা বিতর্কিত বিষয়বস্তু। মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে একটি রাজনৈতিক দল ও একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে পাঠ্য বইয়ে অতিরঞ্জন ও ইতিহাস বিকৃতি দেখা গেছে। 2026 সালের একাদশ শ্রেণীর পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাস, বাংলা, পৌরনীতি ও সুশাসন বইয়ে আসছে নানা পরিবর্তন। ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি NCCCর অনুমোদন সাপেক্ষে বিভিন্ন প্রকাশনীকে নানা নির্দেশনাও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে। প্রথম কয়েকটি অধ্যায়ে রাজনৈতিক নেতাদের অবদান সমানভাবে তুলে ধরার পাশাপাশি সংযোজন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের উদ্দেশ্যে পাশ হওয়া বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর আলোচনা। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সবকিছু একটা দল এবং ব্যক্তি কেন্দ্রিক এটাকে পরিণত করা হয়েছিল। এই ধরনের ফেসিবাদ যেন তৈরি না হতে পারে সেইগুলোর জন্য এগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এছাড়া অষ্টম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অংশে 2008 সালের পাতানো নির্বাচন, 2014 ভোটের আগে 154 আসনে বিনা ভোটে প্রার্থীদের জয়, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনের কথা পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে 2014, 18, 24-এর যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আবার পুরোপুরি হরণ করে নেওয়া হয়েছে। শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞরা বলছেন, ফেসিবাদী শাসন আমলে পাঠ্য বইয়ে নির্দিষ্ট দল ও ব্যক্তিবিশেষের অতিরঞ্জিত বন্দনায় গ্রহণযোগ্যতা হারিয়েছে পাঠ্য বই। তাই নির্মোহ বয়ানের উপস্থাপনা জরুরি। জাতীয় প্রত্যাশার উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষা দর্শন এস্টাবলিশ করতে হবে। সেই জাতীয় দর্শনকে অর্জন করবার জন্য আমাদেরকে প্রত্যেকটা শিক্ষা স্তরের জন্য ভিন্ন ভিন্ন জাতীয় শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমাদের সেই শিক্ষার উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষার নীতি গঠন করতে হবে। সেই জাতীয় শিক্ষার নীতির উপর ভিত্তি করে আমাদেরকে জাতীয় শিক্ষা ক্রম তৈরি করতে হবে, প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা। তবে পাঠ্যপুস্তকের মতো জাতীয় ইস্যুতে ঐক্যমত্য না হলে কোনো পরিবর্তনই সমাধান আনবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা এই কাজগুলো করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে দানা বাঁধছে বরিশালের সরকারি কলেজগুলোতে। দফায় দফায় কর্মসূচি দিচ্ছে BM কলেজ ও হাতেম আলী কলেজে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জোর দিয়ে চাইছে বাকসু নির্বাচন। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশালের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজভবন কলেজ। এই কলেজের ছাত্ররাই দেশের অনেক বড় জাতীয় নেতা হয়েছেন অনেকেই, অথচ BM কলেজে 2 যুগেরও বেশি সময় ধরে বাকসু নির্বাচন নেই জানিয়ে এবার রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। গত 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে নানা কর্মসূচি চালাচ্ছেন আন্দোলনকারীরা। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ বাকসু নির্বাচন চাই, তবে আমরা বাকসু নির্বাচনের নামে কোনো প্রহসন আমরা চাই না। শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য বাকসু তথা ছাত্র সংসদ হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। বাকসুর গঠনতন্ত্র অবিলম্বে প্রকাশ করা হোক এবং সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা হোক। অপরদিকে প্রতিষ্ঠার 1 যুগ পেরোলেও ছাত্র সংসদের স্বাদ পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে গণস্বাক্ষর গণভোট করে দাবি তুলেছেন বাকসু নির্বাচনের। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নেতৃত্ব প্রয়োজন, আর নেতৃত্ব গড়ে উঠতে ছাত্র সংসদ প্রয়োজন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সংসদ সকল ক্যাম্পাসে হওয়া দরকার। আমরা বিশ্বাস করি একটা বিভাগীয় ইউনিভার্সিটি হিসেবে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। শহরের আরেক দাপুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজেও আন্দোলনের দানা বাঁধছে ছাত্র সংসদের দাবিতে। ভোট চাইছে সরকারি বরিশাল কলেজের ছাত্ররাও। ছাত্র সংসদ নেতৃত্ব থাকলে সেটা ওপেন থাকে এবং ছাত্ররা জানতে পারে যে তাদের নেতা হচ্ছে এটা, তাদের প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে সুযোগ হয় ছাত্র সংসদের জন্য। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন। ভোটের অধিকার যদি আমরা প্রাপ্যভাবে পেতে পারি এবং সেখান থেকে যদি সুনির্দিষ্ট এবং সৎ যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে, যেটি দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচন দেখেই বরিশালেও ভোটের পক্ষে আন্দোলনে নামতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 1 যুগ, কোনোটির বা 2 যুগেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই বরিশালের কোনো সরকারি কলেজেই। 24শে গণ অভ্যুত্থানে যে সমস্ত শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিলেন তারাই এখন দাবি তুলেছেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবিলম্বে
কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হোক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়া কমার সঙ্গে তীব্র ভাঙন হচ্ছে। গত এক সপ্তাহে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। এই মুহূর্তে যাত্রাপুর এলাকায় আছেন সহকর্মী বাদশাহ সৈকত। ভাঙনের খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। কুড়িগ্রামে আসলে যখনই নদ নদীর পানি বৃদ্ধি পায় এবং পানি হ্রাস হয়, এই সময়টাতে কিন্তু নদ নদীর যে ভাঙন, সেই ভাঙন কিন্তু তীব্র হয়ে ওঠে। এবং যেটি জানিয়ে রাখি যে এবারের যে বর্ষার শেষ সময়ে যে পানি, উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিতে যে পানি নদ নদীতে বৃদ্ধি পেয়েছে, সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু প্রায় 20টি পয়েন্টে এই ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমারের 20টি পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। আমি যদি দেখাই যে এখানকার যে ঘর বাড়ি আসলে যে এলাকাটিতে রয়েছে, এটি কুড়িগ্রামের যাত্রাপুর এলাকা। এরই মধ্যে এখানে প্রায় 20টিরও বেশি বাড়ি ভাঙনের কবলে পড়ে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যদি দেখাই যে এখানে আরও শত শত বাড়ি রয়েছে, যে বাড়িগুলো আসলে ভাঙনের মুখে পড়েছে। এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি, এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে এখানে আসলে জরুরি ভিত্তিতে এর আশেপাশে কাজ দেওয়া হয়েছে, কিন্তু এই এলাকাটিতে সেভাবে কাজ দেওয়া হয় নাই। যদিও এখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা বলা হয়েছে, কিন্তু সেইভাবে যে ঠিকাদারকে দেয়া হয়েছে, সেই ঠিকাদার সেভাবে যে নির্দিষ্ট সময়ে সে বস্তা ফেলতে পারেনি, যার কারণে সেই ভাঙন কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না এবং সেই ভাঙন অব্যাহত রয়েছে। অন্যদিকে যদি আমি বলি যে কুড়িগ্রামের আসলে যে চরাঞ্চল রয়েছে, বিশেষ করে দ্বীপচর এবং নদীর মাঝের যে চর রয়েছে, সেই চরগুলো কিন্তু এবার ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি যে চলতি যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুম জুড়ে প্রায় 5 শতাধিক ঘরবাড়ি এই বিলীন হয়েছে এই চরাঞ্চল সহ এই কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমোরের অববাহিকার। আমি কথা বলেছি কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, তার সাথে। তিনি বলেছেন যে আসলে সব মিলেই কিন্তু কুড়িগ্রামে বর্ষার শুরু থেকেই প্রায় 50টির বেশি পয়েন্টে ভাঙন ছিল, যে পয়েন্টগুলোর অনেকগুলোতে কাজ করা হয়েছে এবং ভাঙন রোধ হয়েছে। এর মধ্যে নতুন করে আরও কিন্তু এবার কিন্তু এই যে শেষ সময়ের যে পানি, এতে প্রায় 15টি পয়েন্ট ভাঙন অব্যাহত রয়েছে। সেখান থেকে 9টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করছে। এছাড়া অন্য পয়েন্টগুলো তো এখনও কাজ করা হয়নি, যেটি জানিয়েছে যে আসলে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করবে। এই ছিল কুড়িগ্রামের ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 10 জন। ওই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে 13 মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়ার সজলের রিপোর্ট। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-টা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। 23-এ যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন চিকিৎসা কোথায় নিয়েছেন? 23-টা আমি ঢাকাতে নিছি। ও, আর ওই যে 2023 সালে কি সাথে সাথে নিয়েছিলেন চিকিৎসা? ওইটার সাথে নিছি। জেলা ছাত্রদল থেকেও বলছে আপনাকে তারা চেনে না, বা নাম বিক্রি করছেন বলছে তারা। ভাই আমাকে সবাই চিনে, আমি যে কোন দল থেকে রাজপথে ছিলাম বা কখন ছিলাম সবাই জানে। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে
আমাদের মামলাগুলো এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মামলাগুলো করতেছে। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছে বিচার চাওয়ার অধিকারকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। মামলাগুলোর কপিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে মানুষদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ফেনীতে একাধিক মামলা হয়েছে, আর এ সকল মামলায় প্রকৃত অপরাধীরা যেমন আসামি হয়নি, পার পেয়ে গিয়েছে, আবার অনেক নিরপরাধীও আসামি হয়েছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। সবার দাবি যাতে অপরাধীরা পার পেয়ে না যায়, আবার নিরপরাধ কেউ এই মামলার আসামি হয়ে ভুক্তভোগী না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ভোলা জেনারেল হাসপাতালে হচ্ছে না কোনো ইকোকার্ডিওগ্রাম ও আলট্রাসোনোগ্রাম পরীক্ষা। যন্ত্র থাকলেও নেই কোনো অপারেটর। এ কারণে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা দুটি করাতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে রোগীদের। তবে কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় জনবল না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান তত্ত্বাবধায়ক। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। হাসপাতালে রোগীর চাপ, তবে কোনো রোগীর ইকোকার্ডিওগ্রাম ও আলট্রাসোনোগ্রাম করতে হলে তাদের যেতে হচ্ছে বাইরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি নষ্ট হচ্ছে সময়, হচ্ছে ভোগান্তি। ভোলা জেনারেল হাসপাতাল 250 শয্যা, জেলার সরকারি চিকিৎসার সবচেয়ে বড় স্থান হওয়ায় সব ধরনের রোগী এখানে স্বাস্থ্যসেবার জন্য আসেন। তবে তাদের অভিযোগ এই দুটি টেস্টের জন্য হাসপাতাল থেকেই বাইরে রেফার্ড করা হয়, এমনকি করা হয় না অনেক প্যাথোলজি পরীক্ষাও। ডাক্তারে আলট্রাসাউন্ড করতে বলছে, আমরা বাইরে থেকে করে আনছি। 1200 টাকা হাসপাতাল বাইরে থেকে করে, হাসপাতালে করলে একটু ভালো হইতো। হসপিটালে যদি এই কমিশন থাকে, যদি চালু না থাকে, সেটা তো থাকার চেয়ে না থাকেই বেটার। তবে চিকিৎসকরা বলছেন 2020 সালে অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি মেশিন স্থাপন করা হলো, নিয়োগ দেওয়া হয়নি অপারেট করার জন্য প্রয়োজনীয় জনবল। এখানে যে রোগের ফ্লো এগুলি মেনটেন করা। 2 নম্বর হচ্ছে যদি ইকো করতে যাই তাহলে এখানে এক্সট্রা জনবল দরকার হবে, যে জনবল এখানে নাই। মেডিকেল অফিসার আছে এ বিষয়ে অভিজ্ঞ। আমরা পরিকল্পনা করছি যে তাদের মাধ্যমে এই সুবিধা দেওয়া যায় কিনা। কর্তৃপক্ষ বলছে প্রতি মাসে হাসপাতালের রিপোর্টের সঙ্গে এই বিষয়গুলো ঊর্ধ্বতন মহলে জানানো হলেও এখনো মেলেনি কোনো সমাধান। এই মেশিনগুলো ব্যবহার করার জন্য আমাদের এখানে কোনো লোকবল নিয়োগ হয়নি, এটা শর্ট আছে। যদি এগুলো থাকে এবং আসে তাহলে আমরা হয়তো এই সাইটটাকে আবার কার্যকর করতে পারব। ভোলা জেনারেল হাসপাতালে প্রতিদিন 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। হাসপাতালের 60টি চিকিৎসক পদের মধ্যে 31টি পদই শূন্য। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দখল দূষণে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খাল। গত 1 দশকে খালের 2 পার দখল করে নির্মাণ করা হয়েছে নানা অবৈধ স্থাপনা। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাধারটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তবে শিগগিরই দখল উচ্ছেদ ও খাল পুনঃখননের আশ্বাস উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পানি নেই, আছে ময়লার স্তূপ, দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে একসময়ের প্রবাহমান খাল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট থেকে শ্রীরামপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া পীরতলা খালটি এখন শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। 5 কিলোমিটার দীর্ঘ খাল দিয়ে একসময় নৌযান চলাচল করত। বাজারে ব্যবসায়ীরা নৌকায় মালামাল আনা নেয়া করতেন। এছাড়া কৃষি জমিতে সেচ ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতো এই খাল দিয়েই।
এলাকাবাসীর অভিযোগ, মিষ্টি পানি সংরক্ষণের জন্য ৮০-র দশকে খালটির উভয় প্রান্তে জলকপাট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বছর 10 আগে জলকপাটগুলো অকেজো হয়ে পড়লে স্থানীয়রা খালের মুখে বাঁধ দিয়ে দেয়। এতে স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সুযোগে 2 তীর দখল করে প্রভাবশালীরা কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করে। এছাড়া এলাকার বর্জ্য ফেলার কারণে খালটির অনেক জায়গায় ভরাট হয়ে যায়। আমরা সবাই চাই যে এই খালটাকে পুনঃখনন করে এটাকে সচল করা উচিত, যাতে আমরা একটা সুন্দর পরিবেশ পাইতে পারি। এই খালটা দিয়ে পটুয়াখালী যাওয়া যেত, মালামাল নিয়ে আসতে আমাদের অনেক সুবিধা হইতো। এখন গাড়িতে যাতে আমরা মালামাল আনি, আমার কেনিং খরচ অনেক বেশি হয়। দখলদারি হাত থেকে আমরা খাল মুক্তি চাই, আগের মতন পুনরায় আমাদের খাল থেকে জানি মানুষ চলাচল করতে পারে। ইতিমধ্যে খালটির 2 তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা করেছে প্রশাসন। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো সহ পুনর্খননের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পটা এখনো প্রস্তাবনা পর্যায়ে, যেহেতু প্রকল্প অনুমোদিত হয় নাই, এটা অনুমোদিত হলে দেন আমরা খাল পুনর্খনন কাজ বাস্তবায়ন করতে পারবো। পীরতলা খালে যদি কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে, আমরা আমাদের ভূমি অফিসের সার্ভেয়ার এবং তহসিলদার সাহেব তালিকা করছে। এই তালিকাটি সম্পূর্ণ হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব এবং পরবর্তীতে বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। খালটি দক্ষিণে লোহালিয়া নদী ও উত্তরে পায়রা নদীতে মিলেছে। সময় সংবাদ, পটুয়াখালী। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। এমনকি সংকটের কারণে চাহিদা মতো ভারতে রফতানিও করতে পারছে না দাবি করে ব্যবসা ধসের শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। 6 দিনে 80 মণ ইলিশ রফতানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 40 মণ কম। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্ট। এবছর দুর্গাপূজায় ভারতে 1200 টন রূপালী ইলিশ রফতানি করবে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে, কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছর রপ্তানি শুরুর 6 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় 150 মণ, কিন্তু এবার 6 দিনে রফতানি হয়েছে 80 মণ। লোকাল যে নদীতে এখানেও মাছ নেই, যার জন্য এই সমস্যা হয়ে গেছে। কোনো রকমই মানে এই কোঠা পূরণ করা কোনো রকমই সম্ভব না। গতবারে 10 ভাগের 1 ভাগ মাছ নেই। ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা ট্রলিং জালগুলো নামিয়ে মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে কাছাই নিয়ে দিতেছে তারা। আড়তদার মৎস্য অধিদপ্তর বলছে, পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। রফতানি তো দূরে থাক, স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশচুম্বী। গত বছর এই জনপদ থেকে 24 টন ইলিশ রফতানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। ইলিশের দাম অনেক চড়া, এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই। যে মাছ গত বছর এই সময় 400 টাকা ছিল, এখন 800 টাকা কেনা যায় না। মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে, আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না। 16 ভাগের 3 ভাগ মাছ বাংলাদেশ থেকে দিতে পারবে, কারণ নদীতেই বড় মাছ নেই। প্রতি বছর একই হারে এই ইলিশ ধরা পড়বে বা একই হারে গ্রোথ হবে, এটা অনেক সময় যেভাবে আমরা আশা করি, এক্সপেক্ট করি, অনেক সময় সম্ভব হয় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। বরিশালের মোকামে মণপ্রতি 900 গ্রাম ইলিশ 80,000 টাকা, 500 গ্রাম 64,000, 1 কেজি 92,000 ও 1200 গ্রাম 97,000 টাকায় বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 143, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 95%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। রাজশাহী বিভাগে বায়ুর মান 162, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 80। সিলেট বিভাগে বায়ুর মান 68, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 97%। খুলনা বিভাগে বায়ুর মান 149, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 55। বরিশাল বিভাগে বায়ুর মান 70, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 98। রংপুর বিভাগে বায়ুর মান 155, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 79। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 106, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 60 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 162।
শহুরে ব্যস্ততার মাঝে এক অচেনা বৃদ্ধার করুণ গল্প। রাজধানীর বাংলা মোটরে ফুটপাতে দিন কাটে সন্তানদের অপেক্ষায়। এক কাপড়ে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ নিতে আসেনি কেউ। জানেন না নিজের স্থায়ী ঠিকানাও। খাচ্ছেন লোকের দেয়া খাবার। অট্টালিকার শহরে মায়ের এই নিঃসঙ্গতা যেন এক চাপা কান্না। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় শবনব নিবিড়ের প্রতিবেদন। কি বলছে আপনাকে ছেলেরা এখানে আনার সময়? তুমি থাও না, ওরা কাম করছে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর আর কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন নিতে আসবে ছেলেরা। কিন্তু এই অপেক্ষার যেন শেষ নেই। 20 দিন ধরে এই রাস্তায় তার বাড়ি, আকাশই একমাত্র ছাদ। আপনার ছেলে কয়জন? একজন আনা সেদিকে, একজন। রাজধানীর বাংলা মোটরে এক সরু গলিতে হঠাৎই আবির্ভাব এক স্বল্পভাষী বৃদ্ধার। নাম মনোয়ারা। স্থানীয়রা তাকে দেখছেন, কেউ বা সামান্য খাবার দিচ্ছেন। 20-21 দিন থেকে এখানে আছে, আমরা আরে কোনো কিছু হাইট দিছে খাইতেছে না কিছু। উনি বলছে বরগুনা আমার বাড়ি, আমার ছেলে থুয়ে গেছে, আমার ছেলে এসে নিয়ে যাবে। দিনের ভিড় ফুরোয় আলো নিভে আসে। শহরের সব মানুষ যখন ঘরে ফেরে, তিনি রয়ে যান একাকী খোলা আকাশের নিচে। যে মা সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আজ তার ভাগ্যে শুধুই একাকিত্ব। এই করুণ দৃশ্য দেখলে প্রশ্ন জাগে, সত্যিই কি কেউ নিতে আসবেন তাকে, নাকি এটি শুধু এক প্রতীক্ষার গল্প? শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশে বাইরের খবর। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা। ফাতাহের মোহাম্মদ শতায়ের বলেছেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে, যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রোববার গাজার খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন বহু ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা সফর। সঙ্গে বিএনপি, জামাত, এনসিপির 6 নেতা। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন কাছাকাছি আনছে ইসলামী দলগুলোকে। রাজপথ থেকে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। এবং নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয়, সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল সকালের সময়ে। পরবর্তীতে আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাহদি ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।